সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের বিশেষ সাক্ষাৎকারে। আমরা এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁওয়ে। আমার সঙ্গে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ডক্টর শামরুখ মির্জা, যিনি নির্বাচনকে ঘিরে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছেন এবং ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত এলাকাতে তিনি ছুটে বেরিয়েছেন, চষে বেরিয়েছেন এবং নানান ধরনের তার যে অনুভূতি হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, সেটি নানান মাধ্যমে তিনি ব্যক্ত করেছেন। আমরাও আজকে এসব বিষয় নিয়ে কথা বলতে চাই। নির্বাচন যেহেতু সামনে, আপনি কেমন দেখছেন? ঠাকুরগাঁওকে বলা হয় যে উন্নয়ন বঞ্চিত অনেক মানুষ এখানে, যারা আর্থিকভাবে কিছুটা পিছিয়ে পড়া মানুষ যেন অনেকে থাকেন। নির্বাচনী ভাবনা যেমন জানতে চাই, একই সঙ্গে আপনার আগামীর বাংলাদেশ নিয়ে আপনার ভাবনাটা একটু জানতে চাই। আমরা শুরুতে যদি একটু শুরু করি যে আপনার দাদা রাজনীতিবিদ ছিলেন, আপনার বাবা এত বড় রাজনীতিবিদ, বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় দলের তিনি মহাসচিবের দায়িত্ব পালন করছেন, একাধিকবার নির্বাচন করেছেন এবং এবার তিনি ঘোষণা দিয়েছেন যে এটি তার শেষ নির্বাচন। মানুষের ভালোবাসা আপনি কেমন দেখলেন একেবারে প্রত্যন্ত গ্রামে যে? না, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আমার দাদাও রাজনীতি করতেন, আমার আব্বা রাজনীতি করছেন। আমার জন্ম একটি অত্যন্ত রাজনৈতিক পরিবারে এবং আমি এসে জন্মের পর থেকেই দেখছি রাজনীতি। আমাদের পরিবারে রাজনীতি অঙ্গনে যা হয় তা আমাদের ফ্যামিলিকে খুব ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলে। আর আমি কিন্তু নির্বাচন উপলক্ষে অস্ট্রেলিয়া থেকে আসা নই, আমি রেগুলার বেসিসে বাংলাদেশে আসি। মানে নির্বাচন যেহেতু একটি উৎসব, এই উপলক্ষ ঘিরে যেরকম মানুষ ঢাকা থেকে গ্রামে যাচ্ছেন, অনেকটা তো তেমনই। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে তো একটা অন্যরকম পরিবেশ এখন পুরো দেশেই। এবং আমি আসার পর থেকে ঠাকুরগাঁয়ের বিভিন্ন ইউনিয়নে ঘুরেছি এবং গত 17 বছর আসলে ঠাকুরগাঁর অবস্থা আরও করুণ হয়ে গেছে। বলে না যে ম্লান, আমার মনে হচ্ছে ঠাকুরগাঁকে খুব ম্লান দেখাচ্ছে। বিভিন্ন এলাকাতে যে সমস্যাগুলো দেখেছি, যে রাস্তাঘাট মেইনটেন্স হয়নি, হ্যাঁ, বিভিন্ন বাচ্চাদের বৃত্তি বন্ধ হয়ে গেছে, চাকরি নেই, উপার্জনক্ষম মানুষ নেই। এবং আমি কিন্তু আদিবাসীদের, প্রচুর আদিবাসী আছে ঠাকুরগাঁ জেলা, আমি জানি আপনি জানেন কিনা, পাড়ায় পাড়ায় ঘুরেছি এবং আদিবাসীদের অবস্থা অত্যন্ত করুণ। মানে ইট রিয়েলি ব্রোক মাই হার্ট। আমি যখন তাদের ওখানে গিয়ে দেখেছি সামান্য আপনার বিদ্যুৎ নেই, হ্যাঁ, তারপরে ওদের রাস্তা নেই এবং ওদের বাড়ি ঘর অবস্থা খুবই খারাপ, না খুব খারাপ অবস্থা। এবং আমার মনে হয় যে খুব শিগগিরই খুব ভালোভাবে প্ল্যান করে ঠাকুরগাঁর উন্নয়ন কার্যক্রম চালানো উচিত এবং ঠিক যে সমস্যাগুলো ঠাকুরগাঁকে আক্রান্ত করেছে, ওই সমস্যাগুলোর সমাধানে আমাদের কাজ করা উচিত। আমরা দেখলাম যে আপনার বাবা বিএনপি মহাসচিব, তিনি তার নির্বাচনী ইশতেহার দিয়েছেন এবং সেইখানে ঠাকুরগাঁও বিমানবন্দরের কথা তিনি বলছেন, কলকারখানার কথা বলছেন, সবাই যাতে করে কারিগরি শিক্ষার দিকে বেশি মনোযোগী হয়, বিএ বা আরও অন্যান্য শিক্ষা সবার জন্য করার চেয়ে বরং সেরকম নানান প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় যে কোন বিষয়টির দিকে বেশি প্রাধান্য দিলে পরে এই যে আমরা বলতে পারছি এখনও যে সুযোগ পাচ্ছে মানুষ, যে উন্নয়ন বঞ্চিত বা কিছুটা পিছিয়ে পড়া, এই দুর্নাম অন্তত ঘুচবে জনপদের? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, আমার বাবার তো 7টি প্রতিশ্রুতি আছে, তার মধ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করবে ঠাকুরগাঁ জেলায়, তারপরে যে চাকরি, তারপরে শিক্ষা, এর মধ্যে 7টি তার আছে। আমার নিজে পার্সোনালি মনে হয় যে চাকরি ব্যবস্থা করাটা শুধু চাকরি নয়, আসলে কর্মসংস্থান। সেক্ষেত্রে ঠাকুরগাঁর আশেপাশে যদি আমরা কৃষি নির্ভর কারখানা করতে পারি, শিল্প তৈরি করে ফেলতে পারি, তাহলে সেটা খুবই ভালো হয়। এবং তারেক রহমান, ওনার যে বিএনপি চেয়ারপারসন, উনি এসেও কিন্তু এই কথা ঘোষণা করে গেছেন যে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি হবে। বিকজ আমার কাছে মনে হয় যে একটি স্কুল কলেজ মাদ্রাসা দরকার। একটি চাকরি আপনি একটি পরিবার দিতে পারবেন, ঠিক আছে, কিন্তু একটি কারখানা হলে সেখানে কিন্তু হাজার হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান হবে এবং শুধু ওই ছেলেটির কর্মসংস্থান হবে না, পুরো জেলার কিন্তু চেহারা পাল্টে যাবে। পার্সোনালি আমার কাছে মনে হয় এই যে অ্যাগ্রো বেস শিল্প কারখানার কথা বলেন, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এখানে কাজ করতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, স্বাস্থ্য ব্যবস্থা। বিকজ ঠাকুরগাঁও সদর হাসপাতালে আমি গেছি, খুব করুণ অবস্থা। প্রত্যন্ত অঞ্চলে আপনার স্বাস্থ্যের কোনো সুবিধা পৌঁছায় না। আমি একটা জায়গায় গিয়েছিলাম যেখানে একজন হুজুর আমাকে কাঁদতে কাঁদতে বলছিলেন এখানে মাতৃসদন আছে, সেই মাতৃসদনে তার সন্তান হতে কি সন্তানটি মারা যায় এবং এগুলো প্রত্যেকটি পরিবারকে কিন্তু বিশাল ইম্প্যাক্ট ফেলে। সো স্বাস্থ্য অবস্থার উন্নয়ন খুবই জরুরি। আপনার বাবা, যিনি আলমগীর স্যার নামে পরিচিত ঠাকুরগাঁয়ের প্রত্যেক মানুষের কাছে, একেবারেই প্রবীণ মানুষ থেকে নবীন শিশু সবার কাছে, তিনি অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় যে এবার যদি বিএনপি সরকার গঠন করে, আপনার বাবা এই আসন থেকে নির্বাচিত হন,
কত শতাংশ এটি বাস্তবায়িত হবে আপনার কাছে কি মনে হয়? আপনি নিজেও তো একজন নাগরিক এবং এখানকার ভোটার হিসেবে। জি, এখানে কথা হচ্ছে কি আপনার একদিনে কোনো সমস্যার সমাধান হবে না। এই বাস্তব অবস্থাটা সবাইকে উপলব্ধি করতে হবে, বিকজ 17 বছরে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। অর্থনীতি থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থার কথা বলি, সব জায়গায় আসলে ধ্বংসপ্রাপ্ত যাকে একটা বলে। কিন্তু প্রথম বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে আমার বাবা আলহামদুলিল্লাহ উনি যখন যে প্রতিশ্রুতি দিয়েছেন উনি কিন্তু সেটা কাজে প্রমাণ করেছেন। উনি তো আগেও কৃষি প্রতিমন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে উনি তা করেছেন। ওনার কমিটমেন্টের একটা বাস্তব উদাহরণ দিই। আমরা এখানে একটা ওয়েবসাইট লঞ্চ করেছি, alamgirfortomorrow.com। সেখানে কিন্তু আপনি সরাসরি আপনার সমস্যার কথা তাকে জানাতে পারছেন। হ্যাঁ, এটা একটা প্রথম উদাহরণ। আর দ্বিতীয় হচ্ছে যে যেটা বললাম যে এক নিমিষে কোনো সমস্যার সমাধান হবে না, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার আব্বা তার দল, দে আর ভেরি কমিটেড, দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট অল দিস প্ল্যানস অ্যান্ড প্রপোজালস, এবং যদি সকলে মিলে সহায়তা করে তাহলে ইনশাল্লাহ পর্যায়ক্রমে এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করা সম্ভব। আমরা তো দেখলাম যে 5 আগস্ট পরবর্তী অনেক তরুণরা বাংলাদেশের রাজনীতিতে এসেছেন, ব্যক্তিগতভাবে অনেকে রাজনীতিতে যুক্ত হচ্ছেন, অনেকে স্বতন্ত্রভাবেও প্রার্থিতা করছেন বা রাজনৈতিক সচেতনতা তাদের মধ্যে তৈরি হয়েছে। আমরা দেখছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার কন্যা ব্যারিস্টার জাইবুর রহমান, তিনিও সরাসরি রাজনীতিতে না আসলেও তার বাবার হয়ে প্রচারণা চালাচ্ছেন। বাংলাদেশের মানুষ মনে করছেন তিনি আগামী দিনে তার বাবার স্থলাভিষিক্ত হবেন। আপনিও এসেছেন এবং আপনি যখন বলছিলেন মাঝে মধ্যে আসে, কিন্তু এবার নির্বাচনকে ঘিরে নানা ধরনের উঠান বৈঠক, যেটি এক ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বলা চলে, সেগুলোতে আপনি গিয়েছিলেন এবং মানুষের যে উচ্ছ্বাস আপনাকে ঘিরে সেটি আমরা দেখেছি। স্বাভাবিকভাবেই কিন্তু একটা প্রশ্ন আসে, ভবিষ্যতে আপনার দাদা বাবার উত্তরসূরি হিসেবে ঠাকুরগাঁও বা বাংলাদেশের রাজনীতিতে আপনাকে দেখা যাবে কিনা? আমি খুব বাস্তববাদী মানুষ, আমি ভবিষ্যতে এই মুহূর্তে রেখে দিতে যাচ্ছি। কিন্তু আমি যেটা প্রথমেই বলেছিলাম যে আমার দেশে প্রায় যাওয়া আসা হয়, কেননা আমার একটা অর্গানাইজেশন আছে যেটা কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা আন্ডার প্রিভিলেজ বাচ্চা, তাদের বাবা মা, তাদের টিচারদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি। আর যেটা বললাম যে আমার জন্ম রাজনৈতিক পরিবারে, আমি জন্মের পর থেকে কিন্তু দেখেছি আমার পরিবার সবসময় সুবিধাবঞ্চিত মানুষদের কাজ করছে, তাদের জন্য কাজ করছে। আর মানুষের কাজ করতে হলে যে রাজনীতি করতে হবে এটা কোনো নিয়ম নেই। হ্যাঁ, সো দেখা যাক, লেটস ওয়েট ফর দ্য ফিউচার। কিন্তু আলহামদুলিল্লাহ আমি যেভাবে কাজ করছি আই এম ভেরি কন্টেন্ট অ্যান্ড স্যাটিসফাইড। আর খুলি বৈঠকগুলো অবশ্যই এটা আমাকে আরও কাছাকাছি এনে দিয়েছে বাংলাদেশের যে প্রান্তিক অঞ্চলের মানুষগুলোর কাছে। আর আমি যেখানে গেছি আমি প্রথমে তাদের সমস্যার কথা জানতে চেয়েছি। আমি কিন্তু প্রথমেই আমার কথা বলিনি, আমার বাবার কথা বলিনি, বিকজ তাদের সমস্যাগুলো জানলে আসলে আমার বাবার পক্ষেও সহজ হবে পরিকল্পনাটি বাস্তবায়িত করতে। আপনি যখন বলছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে আমরা নারীদের অংশগ্রহণ খুবই সীমিত পরিসরে দেখি, এবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকাও কিন্তু খুবই সামান্য। এর থেকে বাংলাদেশের উত্তরণ ঘটানো উচিত কিনা, অন্তত এই সময়ে এসে আপনার কাছে কি মনে হয়? আসলে 2026 সালের প্রশ্নটাই খুব দুঃখজনক যে উচিত কিনা। এটা তো আরও আগেই হয়ে যাওয়ার কথা ছিল, তাই না? স্বাধীনতা হয়েছে 1971 সালে, আজ 2026 সালে আমরা এখনও ঢুকছি আমাদের রাজনীতিতে নারীদের ক্ষমতায়ন নিয়ে। এটা উচিত না, এটা হতে হবে, অ্যান্ড ইটস অলরেডি টু লেট। অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে এই কমিটমেন্ট নিয়ে কাজ করতে হবে যাতে তারা নারীদের রাজনীতিতে ক্ষমতায়নটা নিশ্চিত করে। শুধু একটা ইন্ডাস্ট্রিতে সিইও কিংবা একটা অর্গানাইজেশনের এমডি নারী হলে কিন্তু নারীদের ক্ষমতায়নটা হয় না। আমরা কেন জানি রাজনীতিতে নারীদের অংশগ্রহণটাকে অনুৎসাহিত করি, এটা বন্ধ হতে হবে। একই সঙ্গে তো আমরা বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের দুর্বৃত্তায়ন দেখি, এটা সবসময়, যে কালো টাকার কথা বলি আমরা, অস্ত্রের ঝনঝনানির কথা বলি, এই রাজনীতি থেকে তো বাংলাদেশে বের হয়ে আসা নিঃসন্দেহে। সেইখানে আসলে আপনার কাছে কি মনে হয় যে আমাদের রাজনৈতিক দলগুলোর কি সঠিক কোনো কর্মতৎপরতা, কর্মকাণ্ড আছে? একজন সচেতন নাগরিক হিসেবে, বাংলাদেশি হিসেবে আপনার মূল্যায়নটি জানতে চাই যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিটা আপনি কেমন দেখতে চান, আসলে ওভারঅল সব ধরনের রাজনীতি, সব রাজনৈতিক দলের রাজনীতি? অবশ্যই আমি দুর্বৃত্তায়ন মুক্ত আমি রাজনীতি দেখতে চাই, আমি দুর্নীতি মুক্ত রাজনীতি দেখতে চাই, আমি দেখতে চাই এমন রাজনীতি যেখানে উইজডম আর তারুণ্যের একটা ভালো
সমন্বয় ঘটে। আমি দেখতে চাই যে রাজনীতিতে তরুণেরা উৎসাহিত হবে, তাদের যারা গার্ডিয়ান আছে, যাদের বয়স্ক ব্যক্তিরা আছে, তাদের উইজডম নিয়ে কাজ করার জন্য তারা উৎসাহিত হবে, এমন রাজনীতি আমি দেখতে চাই। সবশেষ যে বাংলাদেশকে নিয়ে আমরা ঠাকুরগাঁওয়ের কথা শুনছিলাম, আগামী দিনের বাংলাদেশে তো নানান ধরনের পরিকল্পনা বিএনপির পক্ষ থেকেও আছে, অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও আছে। আগামী দিনে আসলে কেমন বাংলাদেশ আপনি দেখতে চান, আপনার চোখের স্বপ্নের বাংলাদেশ? আমার চোখের স্বপ্নের বাংলাদেশ হচ্ছে যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমি যে প্রান্তিক মানুষগুলোর সাথে কথা বললাম, এর পরের বার যখন আমি ফিরে আসব তখন তাদেরকে আমি ওইখানে দেখব না, আমি দেখব যে আমরা একটা বৈষম্যহীন সমাজে সবাই একই সাথে আছি এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ডক্টর শামারুহ মির্জা, যিনি আগামীর বাংলাদেশ নিয়ে তার ভাবনা, একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশের রাজনীতি সব কিছু নিয়ে তার মূল্যায়নের কথা বলছিলেন এবং আগামী দিনে বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন, সে আকাঙ্ক্ষার কথা তিনি জানাচ্ছিলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।